আসসালামু আলাইকুম। বিবি অনার্স প্রথম বর্ষের ছাত্ররা সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। করোনার এই সময় স্বাস্থ্যবিধি মেনে বাসার সবাইকে নিয়ে নিশ্চয়ই ভালো ঈদ করেছ। ঈদের ছুটি শেষ, এখন আমাদের পড়াশোনার পালা। তোমাদের অনলাইন ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। আজকে আমি জেরিন আফরোজ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজে ঢাকা, তোমাদের অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি আজকে তোমাদের সিলেবাসের অ্যাক্ট 1006 মাইক্রো ইকোনমিক্স এই বিষয়টি পড়াবো। তো এই বিষয়ে আমরা অলরেডি চ্যাপ্টার 7 নিয়ে এর আগে আলোচনা করেছি। চ্যাপ্টার 7 আছে মার্কেট স্ট্রাকচার অ্যান্ড ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম প্রাইস অ্যান্ড আউটপুট লেভেল। আমি অলরেডি 2টা লেকচার দিয়েছি এই মার্কেট স্ট্রাকচারের উপরে। আজকে আমার 3য় নাম্বার লেকচার। তো গত ক্লাসে আমরা যেটা পড়িয়েছি একটু রিভিউ করতে চাই, যেহেতু মাঝখানে অনেকদিন গ্যাপ হয়ে গিয়েছে। তো আমরা গত ক্লাসগুলোতে আমাদের বিভিন্ন ধরনের মার্কেট নিয়ে আমরা পড়িয়েছিলাম। তার মধ্যে ছিল পারফেক্ট কম্পিটিশন মার্কেট, মনোপলি মার্কেট, মনোপলিস্টিক কম্পিটিশন, ডুওপলি, অলিগোপলি। এগুলোর প্রথমে আমরা ক্যারেক্টারিস্টিকগুলো পড়িয়েছিলাম এবং এই মার্কেটগুলো কি সেগুলো তোমাদেরকে জানিয়েছিলাম। গত ক্লাসে আমরা, এটা হলো আমার প্রথম ক্লাস, গত ক্লাসে আমরা পড়িয়েছি পারফেক্ট কম্পিটিশন মার্কেট। পারফেক্ট কম্পিটিশন মার্কেট কি, এর ক্যারেক্টারিস্টিক এবং এই মার্কেটিং প্রাইসটা কিভাবে ডিটারমাইন করা হয় শর্ট টার্ম এবং লং টার্মে, এই জিনিসটা পড়িয়েছি। আজকে আমরা 2টা মার্কেট নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে মনোপলি মার্কেট এবং আরেকটা হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেট। তো আসো আমরা দেখি মনোপলি মার্কেটটা কি। মনোপলি মার্কেট হচ্ছে a market structure characterized by a single seller selling unique product in the market. Monopoly characteristics include profit maximizer, price maker, high barrier to entry, single seller, and price discrimination. Examples: Microsoft and Windows, De Beers and Diamonds, your local natural gas company. তাহলে আমরা এই যে মনোপলি মার্কেটটা দেখলাম, মনোপলি মার্কেটে আমরা বুঝতে পারলাম যে মনোপলি মানে কি, একচেটিয়া কারবার। বাংলায় এটাকে একচেটিয়া কারবার বলা হয়। যে ব্যবসায় বা যে ফার্মে শুধুমাত্র একজন সেলার থাকবে, অসংখ্য ক্রেতা থাকবে, কিন্তু সেলার থাকবে মাত্র একজন। সে পুরা মার্কেটটাই সে ডমিনেট করবে এবং সেই প্রাইস নির্ধারণ করে দিবে। তাহলে আমরা নিশ্চয়ই এটা থেকে শুনে বুঝতে পারছি যে তাহলে তো সেই ইচ্ছা মতো আমার প্রাইসটা বাড়াতে পারে বা কমাতে পারে, কিন্তু না, তা না। কারণ সে যদি প্রাইসটা বাড়ায় তাহলে কি করবে, ক্রেতা অল্প পরিমাণ কিনবে, সেক্ষেত্রে তার সেলটা কম হবে। সেল কম হলে আমরা জানি যে আমাদের প্রফিটটাও কম হবে। তো সেই জন্য এমন একটা প্রাইস নির্ধারণ সে করবে যাতে তার বিক্রিটা বেশি হয়, সেলটা বেশি হয়, তার প্রফিটটাও বেশি হয়ে আসে। তাহলে এখান থেকে আমরা একটু মনোপলি মার্কেট, আমরা অলরেডি কিন্তু ফার্স্ট ক্লাসে আমরা এগুলোর ক্যারেক্টার পড়িয়েছি মনোপলি মার্কেটে। তাহলে আমরা এখানে দেখছি সিঙ্গেল সেলার, দ্যাট মিন্স একজন মাত্র বিক্রেতা। সে কি করবে, ইউনিক প্রোডাক্ট, দ্যাট মিন্স যে প্রোডাক্ট সচরাচর মার্কেটে দেখা যায় না এই টাইপের প্রোডাক্ট বিক্রি করবে। যেমন আমরা দেখছি মাইক্রোসফট এবং উইন্ডোজ, হ্যাঁ, এরা হচ্ছে একক সেলার। আবার কি দেখছি, ন্যাচারাল গ্যাস কোম্পানি, হ্যাঁ, কোনো একটা দেশে একটা ন্যাচারাল গ্যাস, যেমন আমাদের দেশে তিতাস গ্যাস কোম্পানি, এটাই মেইনলি আমাদেরকে গ্যাস সাপ্লাই দেয়। তো এরকম কোম্পানিগুলো, এগুলো কি শুধুমাত্র একজন সেলার, অসংখ্য ক্রেতা থাকে এবং তারা কি করে, প্রাইসটা ওভাবে করে নির্ধারণ করে এবং এদের মেইন টার্গেটই থাকে প্রফিটটা ম্যাক্সিমাইজ করা, যাতে প্রফিটটা বেশি হয়। এবং যে কেউ ইচ্ছা করলে এই মার্কেটে প্রবেশ করতে পারে না, ঢুকতে পারে না মার্কেটে, যেহেতু সিঙ্গেল সেলার, এবং সে ইচ্ছা করলে মার্কেট থেকে বেরিয়ে যেতে পারে না। হাই ব্যারিয়ার টু এন্ট্রির ক্ষেত্রে ব্যারিয়ারটা খুবই স্ট্রং, দ্যাট মিন্স ইচ্ছা করলে কেউ এখানে ঢুকতে পারে না। এরপরে আমরা দেখছি ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম প্রাইস এন্ড আউটপুট ইন দ্য মনোপলি মার্কেট। আমি তোমাদের এখানে ক্যারেক্টার দেখাইনি, যেহেতু আমরা আগের ক্লাসে এগুলো আলোচনা করেছি। এখন
ইকুইলিব্রিয়াম প্রাইস এবং আউটপুট মনোপলি মার্কেটে কিভাবে নির্ধারিত হয় সেই জিনিসটা আমরা দেখব। এখানে দেখো আন্ডার মনোপলি দ্য এমআর কার্ভ লাইজ বিলো দ্য এআর কার্ভ। দ্যাট মিন্স এমআর আমি সংক্ষেপে এখানে লিখেছি মার্জিনাল রেভিনিউ, যেহেতু আমরা এটা নিয়ে আগে আলোচনা করেছি পারফেক্ট কম্পিটিশন মার্কেটে আমরা এটা পেয়েছি, সেজন্য আমি এখানে সব সংক্ষিপ্ত লিখেছি। তো এখানে হচ্ছে এমআর কার্ভ লাইজ বিলো দ্য এআর কার্ভ। এআর হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ কার্ভ আর এমআর হচ্ছে আমার মার্জিনাল রেভিনিউ আর এআর হচ্ছে আমার অ্যাভারেজ রেভিনিউ। তাহলে অ্যাভারেজ রেভিনিউ কার্ভের লাইজ বিলো নিচে মার্জিনাল রেভিনিউ কার্ভটা কি করবে, অবস্থান করবে। The equilibrium level in monopoly is that level of output in which marginal revenue equals to marginal cost. That means equilibriumটা এখানে বলা হচ্ছে equilibrium level বা equilibrium level অথবা level of output, সেখানে বলা হচ্ছে যেখানে মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রেভিনিউ দুটাই পরস্পর সমান হবে। তারপরে দেখছি ইন ইকুইলিব্রিয়াম মার্জিনাল কস্ট কার্ভ কাটস মার্জিনাল রেভিনিউ কাটস ফ্রম দ্য বিলো। নিচ দিক থেকে আমরা এটা পারফেক্ট কম্পিটিশনেও দেখেছি যে মার্জিনাল রেভিনিউ কার্ভকে মার্জিনাল কস্ট কার্ভ নিচ দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠবে। The producer will continue produces as long as marginal revenue exceeds the marginal cost. যতক্ষণ পর্যন্ত মার্জিনাল কস্টকে এক্সিড না করবে ততক্ষণ পর্যন্ত কি করবে, প্রোডিউসার প্রোডিউস করে যাবে। এরপরে দেখি শর্ট রান ইকুইলিব্রিয়াম অফ এ ফার্ম আন্ডার মনোপলি। আমরা পারফেক্ট কম্পিটিশনে দেখেছিলাম তিনটা কন্ডিশন থাকে শর্ট রানে। এই মনোপলিতে একই সেম অবস্থা। একটা হচ্ছে অ্যাবনর্মাল প্রফিট বা সুপার প্রফিট যেটাকে আমরা বলবো, যেখানে কি আমরা এখানে দেখো আমি লিখেছি অ্যাভারেজ রেভিনিউ ইজ গ্রেটার দেন অ্যাভারেজ কস্ট। অ্যাভারেজ রেভিনিউর থেকে যখন অ্যাভারেজ কস্টের থেকে যখন অ্যাভারেজ রেভিনিউ বেশি হবে তখনই কি হবে, আমার সুপার প্রফিট বা অ্যাবনর্মাল প্রফিট হবে। সেকেন্ডটা দেখো নরমাল প্রফিট। নরমাল প্রফিটে কি বলা হয়েছে, অ্যাভারেজ রেভিনিউ ইজ ইকুয়াল টু অ্যাভারেজ কস্ট। এখানে অ্যাভারেজ রেভিনিউ এবং অ্যাভারেজ কস্ট সমান। এবং 3 নম্বরে আমরা দেখছি লসেস। অ্যাভারেজ রেভিনিউ ইজ লেস দ্যান অ্যাভারেজ কস্ট। দ্যাট মিন্স এখানে অ্যাভারেজ কস্টটা বেশি। লস কখন হয়, যখন কস্ট বেশি হয় রেভিনিউর থেকে তখনই লসটা হয়। সুতরাং এখানে আমরা দেখছি যে অ্যাভারেজ কস্টটা অ্যাভারেজ রেভিনিউ থেকে কি বেশি, এই জন্যই লস হচ্ছে। এখন আমরা একটা গ্রাফ দেখি। এই গ্রাফে আমরা দেখছি অ্যাবনর্মাল অথবা সুপার নরমাল প্রফিট অ্যাভারেজ রেভিনিউ ইজ গ্রেটার দ্যান অ্যাভারেজ কস্ট, যেটা আমরা দেখলাম। এখানে চিত্রের দিকে যদি তুমি খেয়াল করো তাহলে তুমি দেখতে পাবে এই যে এখানে দেখো একটা রেখা দেখানো হয়েছে, এখানে ডি এআর, এটাকে বলা হচ্ছে ডিমান্ড কার্ভ। এটা হচ্ছে মনোপলি মার্কেটের ডিমান্ড কার্ভ। ডিমান্ড কার্ভটা দেখো এই যে ডান দিকে নিম্নগামী, ঠিক আছে। ডি ইজ ইকুয়াল টু এআর অ্যাভারেজ রেভিনিউ কার্ভ। এটা বাইরেকে অ্যাভারেজ রেভিনিউকে কি বলা হয়, ডিমান্ড কার্ভ বলা হয়। এরপরে দেখো এম1 মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল রেভিনিউ আমরা কন্ডিশনে পড়েছিলাম কি মার্জিনাল রেভিনিউ অ্যাভারেজ রেভিনিউ নিচে থাকবে, তাহলে আবার অ্যাভারেজ রেভিনিউ উপরে মার্জিনাল রেভিনিউ কি নিচে। ইকুইলিব্রিয়াম কন্ডিশন আমরা পড়েছিলাম, এই যে দেখো আমার মার্জিনাল রেভিনিউ কার্ভটা এই যে নিচে। এরপরে দেখো তারপর আমরা কি বলেছি, ইকুইলিব্রিয়ামের আরেকটা শর্ত হচ্ছে মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট যেখানে সমান সেটা কি আমরা কি বলবো, এটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এটা হচ্ছে যেখানে ইন্টারসেক্ট করেছে, এখানে দেখো এটা হচ্ছে মার্জিনাল কস্ট কার্ভ এবং এটা মার্জিনাল রেভিনিউ কার্ভ, দুইটা যেখানে ইন্টারসেক্ট করেছে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এই ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে যদি আমি এই যে ডট ডট টানি তাহলে এই পরিমাণ হচ্ছে এখান থেকে Q1 পরিমাণ হচ্ছে আমার কি, আমার হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। আচ্ছা, এখন কোয়ান্টিটির পরে দেখো এই কোয়ান্টিটি থেকে ডট ডট দিয়ে আমি যদি সোজা উপরের দিকে উঠে যাই তাহলে দেখো আমার এখানে একটা কার্ভ আছে। এই যে দেখো ইউ আকৃতি, আমরা আগেই জেনেছি যে আমাদের এভারেজ কস্ট কার্ভটা কি হয়, ইউ আকৃতি বিশিষ্ট হয়। কেন হয় এটা আমরা আগে জেনেছি। তাহলে এই যে দেখো এভারেজ কস্ট কার্ভ, এই এভারেজ কস্ট কার্ভ চলে গেছে, সেটা কি করেছে এই যে আমার এই ডট ডট লাইন কোয়ান্টিটি ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি যেটাকে আমি বরাবর তুলে দিয়েছি, এটাকে এসি ছেদ করেছে এই বিন্দুতে, আমি বিন্দুর নাম দিইনি, এই বিন্দুতে ছেদ করেছে।
এবং এটা যদি আমি আরেকটু উপরে উঠাই তাহলে এই যে AR কে যেই বিন্দুতে স্পর্শ করেছে এই এতটুকু এরিয়া হচ্ছে আমার এই যে হালকা শেড দেয়া আছে দেখো, এটা হচ্ছে আমার সুপার প্রফিট। সুপার প্রফিট তার মানে আমি বলতে পারছি এর আগে আমরা বলেছি যে যখন AR ইজ গ্রেটার দেন AC থেকে যদি AR বেশি হয় তাহলেই আমার সুপার প্রফিট হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমার AR কার্ভটা AC থেকে উপরে, সুতরাং এটা কি আমার সুপার প্রফিট। তাহলে আমরা বলতে পারছি এবং প্রাইস কোনটা এখানে আমার, এখানে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হচ্ছে আমি যদি এটা ও ধরি OQ1 এবং প্রাইস হচ্ছে OP1। প্রাইসটা হচ্ছে একটু উপরে দেখো, খেয়াল করো, প্রাইসটা হচ্ছে এটা P আর কোয়ান্টিটি হচ্ছে এটা, তার মানে সে P1 প্রাইসে Q1 পরিমাণ কোয়ান্টিটি সে কি করবে, বিক্রি করবে এবং প্রাইসটা থাকবে এখানে। আর এখানে দেখো এটা কিন্তু আমরা কি, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ঠিক আছে। আর আমি যদি বলি তাহলে আমার এই এরিয়াটুকু, এই যে সাদা যে এরিয়াটুকু দেখছো এটা কি, এটা হচ্ছে কস্ট, এটা হচ্ছে কস্ট। আর প্রফিট হচ্ছে আমার এই রেড জোনটুকু পুরাটা, এখান থেকে এই জোনটুকু পুরাটা হচ্ছে আমার প্রফিট। তাহলে এটা হচ্ছে টোটাল প্রফিট। তাহলে টোটাল প্রফিট থেকে যদি আমি টোটাল কস্ট মাইনাস করি তাহলে আমার প্রফিট হবে এই এতটুকু, এবং এই প্রফিটটাকে আমরা বলছি সুপার প্রফিট বা অ্যাবনর্মাল প্রফিট। এরপরে দেখো আমরা সেকেন্ড স্লাইডে যাই। এটা হচ্ছে নরমাল প্রফিট। নরমাল প্রফিট মানে অ্যাভারেজ রেভিনিউ ইজ ইকুয়াল টু অ্যাভারেজ কস্ট। যখন অ্যাভারেজ রেভিনিউ এবং অ্যাভারেজ কস্ট সমান হবে সেটাকেই বলবো আমরা, সেটাকে আমরা বলবো নরমাল প্রফিট। নরমাল প্রফিট। তাহলে একটু খেয়াল করো, এখানে আমার ও এক্স একটা এক্সিস যেটাকে আমরা কি আউটপুট ডিনোট করেছি ও এক্স এক্সিসে, এবং ও ওয়াই এক্সিসে আমরা কি রেভিনিউ অথবা কস্ট দেখিয়েছি। তাহলে আমরা যদি দেখি, আমি যদি এখন এই যে দেখো আগের মতোই আমার AR রেখা যেটাকে আমি ডিমান্ড কার্ভ বলেছি, অ্যাভারেজ রেভিনিউ কার্ভ যেটাকে আমি ডিমান্ড কার্ভ বলেছি, এবং MR রেখা AR রেখার নিচে অবস্থান করছে আগের মতোই, এবং শর্ট টার্ম মার্জিনাল কস্ট, এস মিন্স হচ্ছে শর্ট টার্ম মার্জিনাল কস্ট কি করছে, মার্জিনাল রেভিনিউকে কে বিন্দুতে ইন্টারসেক্ট করছে। সুতরাং এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, ঠিক আছে। এটা সরি, কে হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হচ্ছে OB। আচ্ছা, এখন তোমরা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখো TSATC, দ্যাট মিন্স হচ্ছে শর্ট টার্ম অ্যাভারেজ টোটাল কস্ট। তাহলে এই শর্ট টার্ম অ্যাভারেজ টোটাল কস্টটা কি, AR কার্ভকে C বিন্দুতে ছেদ করেছে, এটা একই বিন্দুতে ছেদ করেছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার প্রফিট কতটুকু হবে, প্রফিট হবে OBCP, এই এতটুকু হচ্ছে আমার প্রফিট, এবং আমার লস প্রফিটও এতটুকু, আমার কস্টের পরিমাণও এতটুকু। OB যেহেতু এই যে দেখো অ্যাভারেজ টোটাল কস্ট এই বিন্দুতে ছেদ করেছে, সুতরাং আমার কস্টের পরিমাণও তাই OBCP, এটা হচ্ছে আমার কস্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে রেভিনিউ এবং কস্ট দুটো সমান, সুতরাং এখানে হচ্ছে এই যে অ্যাভারেজ রেভিনিউ AR এই বিন্দু এবং অ্যাভারেজ কস্ট একই বিন্দু C বিন্দুতে ছেদ করেছে, সুতরাং দুইটা হচ্ছে আমার কি সেম। সুতরাং এটা হচ্ছে আমার নরমাল প্রফিট। নেক্সট সিতে আমরা দেখি, C হচ্ছে 3 হচ্ছে আমার লসেসটা কি, লসেস কখন হবে, যখন আমার কস্টটা রেভিনিউ থেকে বেশি হবে। এটা আমরা সবাই জানি, যখন আমার কস্টটা রেভিনিউ থেকে বেশি হবে তখনই সেটা হচ্ছে আমার লসেস। তাহলে আমরা এখানে দেখছি যে অ্যাভারেজ রেভিনিউ ইজ গ্রেটার দেন অ্যাভারেজ কস্ট, গ্রেটার দেন না লেস দেন অ্যাভারেজ কস্ট। তারপরে অ্যাভারেজ রেভিনিউ যখন কস্টের থেকে কম হবে তখনই সেটা কি হবে, আমার লস হবে। তাহলে আমরা আবার একটু গ্রাফটা খেয়াল করি। এখানে OX অ্যাক্সিসে রেভিনিউ অথবা কস্ট ডিনোট করা হচ্ছে এবং OX অ্যাক্সিসে আউটপুট ডিনোট করা হচ্ছে।
এখন আমরা দেখছি আমার আগের মতোই দুইটা কার্ভ খেয়াল করো। এআর কে আমরা কি বলেছি? ডিমান্ড কার্ভ। আমি বারবার বলছি যে যাতে তোমাদের মনে থাকে, এআর হচ্ছে আমার ডিমান্ড কার্ভ, মনোপলি মার্কেট এআর হচ্ছে আমার ডিমান্ড কার্ভ, এবং এমআর এআর এর নিচে অবস্থান করবে, এটা আমার কন্ডিশনে বলা ছিল। এরপরে কি বলা ছিল যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট হবে যেখানে কি করবে, এমসি আর এমআর পরস্পর সমান, এবং এমসি রেখা এমআর রেখাকে নিচ দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে খেয়াল করো, এটা হচ্ছে এই জেড হচ্ছে আমার কি ইকুইলিব্রিয়াম পয়েন্ট, জেড হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আমার কোয়ান্টিটি কতটুকু? ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হচ্ছে ওকে, এই এতটুকু হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, আর জেড হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এখন আমরা খেয়াল করি, এখানে দেখো আমার এই যে কি বিন্দু এআর বা এভারেজ রেভিনিউ অথবা ডিমান্ড কার্ভ, এটা কি করলো, এটা যে বিন্দুতে ছেদ করেছে, যে টি, দ্যাট মিন্স আমার টোটাল প্রফিটটা কত? টোটাল প্রফিট এভারেজ রেভিনিউ, টোটাল প্রফিটটা আমার হচ্ছে ওকে টি এফ, ওকে টি এফ, এটা হচ্ছে আমার টোটাল রেভিনিউ। এখন আমার টোটাল কস্ট কতটুকু? টোটাল কস্ট আমাকে তোমরা খেয়াল করো, এখানে হচ্ছে শর্ট টার্ম অ্যাভারেজ কস্ট, শর্ট টার্ম অ্যাভারেজ কস্ট। এই শর্ট টার্ম অ্যাভারেজ কস্ট কি করেছে, এই যে দেখো এখানে আমরা আগেই দেখেছি যে আমার ইকুইলিব্রিয়াম যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে কি করবো, আমরা সোজা উপরের দিকে রেখা অঙ্কন করব। রেখা অঙ্কন করলে এটা যে বিন্দুতে এআর কে স্পর্শ করবে সেটা হচ্ছে আমার প্রাইস ডিনোট করে, এই যে এফ হচ্ছে আমার প্রাইস, এবং এখানে কি আমার, এখানে দেখো এআর এর উপরে মানে অ্যাভারেজ রেভিনিউ রেখার উপরে অ্যাভারেজ কস্ট রেখা অবস্থান করছে, উপরে অবস্থান করছে, বিধায় আমার এখানে কস্টের পরিমাণ বেশি রেভিনিউর তুলনায়। আমি আবার বলছি, আমার টোটাল রেভিনিউ হচ্ছে ওকে টি জেড, যেটা টোটাল অ্যাভারেজ রেভিনিউকে স্পর্শ করেছে, আর আমার টোটাল কস্ট হচ্ছে ওকে এম ই। আমি আবার বলছি, আমার টোটাল কস্ট হচ্ছে ওকে এম ই। সুতরাং আমি যদি মাইনাস করি তাহলে কি আমার নেগেটিভ আসবে, সুতরাং নেগেটিভ মিন্স কি, নেগেটিভ মানে হচ্ছে আমার লস, দ্যাট মিন্স আমার অ্যাভারেজ, তাহলে আমরা এই কনক্লুশন এটা বলতে পারি যে আমার অ্যাভারেজ রেভিনিউর উপরে যদি অ্যাভারেজ কস্ট রেখা অবস্থান করে তাহলে কি হবে, কোম্পানি লস হবে। এই ছিল আমাদের শর্ট রানের তিনটা সিচুয়েশন মনোপলি মার্কেটে, যে শর্ট রানে মনোপলি মার্কেট কি করতে পারে, সুপার প্রফিট আর্ন করতে পারে, নরমাল প্রফিট আর্ন করতে পারে, এবং লস হতে পারে। ঠিক আছে, এরপরে আমরা লং রানটা দেখব। লং রান ইকুইলিব্রিয়াম আন্ডার মনোপলি। মনোপলির ক্ষেত্রে লং রান ইকুইলিব্রিয়াম কি রকম খেয়াল করো, এখানে দেখো দুটো কার্ভ, এআর বা ডিমান্ড কার্ভ যেটাকে আমি বলি অ্যাভারেজ রেভিনিউ, এবং এখানে হচ্ছে এমআর। ও এক্স হচ্ছে আমার আউটপুট, এবং ও ওয়াই এক্সিস আমি কস্ট বা রেভিনিউ ডিনোট করেছি। এখন তোমরা খেয়াল করো, এই দুটা ইন্টারসেক্ট পয়েন্ট দিয়ে কি হলো, উপরে চলে গেল, এবং তোমরা খেয়াল করো আগের মতোই নরমাল প্রফিট, কারণ আমরা লং রানে জানি মনোপলি মার্কেট সুপার প্রফিট আর্ন করতে পারে না। লং রানে মনোপলি মার্কেট সবসময় নরমাল প্রফিট আর্ন করবে। তাহলে এখানে খেয়াল করো, এটা হচ্ছে এলএমসি, এলএসি এবং এআর, এটা কি করেছে, পি বিন্দুতে ছেদ করেছে। পি বিন্দুতে ছেদ করলে ওএম হচ্ছে আমার আউটপুট, দ্যাট মিন্স মনোপলিস্ট কি করবে, ওএম পরিমাণ দ্রব্য বিক্রি করবে কি দামে, ও পি প্রাইম দামে বা এম পি দামে, এই দামে সে কি করবে, ও এম পরিমাণ দ্রব্য বিক্রি করবে। তাহলে এখানে দেখো লং টার্ম মার্জিনাল কস্ট কার্ভ এবং লং টার্ম অ্যাভারেজ কস্ট দুটোকে চেক করেছে, সুতরাং এটা হচ্ছে নরমাল প্রফিট। তাহলে আমরা কি দেখলাম যে মনোপলি মার্কেটে শর্ট রানে একটা ফার্ম
সুপার প্রফিট আর্ন করতে পারে, নর্মাল প্রফিট আর্ন করতে পারে, অথবা লস হতে পারে। আর এখানে যেহেতু একজন বিক্রেতা বাইরের কেউ প্রবেশ করতে পারে না, যার জন্য সে কি করে যে তার যদি লসও হয় তাহলে লং রানে যে যদি নর্মাল প্রফিট না হয় সেক্ষেত্রে সে কারবার গুটিয়ে চলে যেতে পারে। কিন্তু অন্য কেউ এসে তার প্রাইসে হ্যাম্পার করবে বা প্রাইসের উপরে প্রাইসটাকে কমাবে, এরকম এখতিয়ার কারণ নাই, কারণ কেউ এখানে প্রবেশ করতে পারে না, শুধুমাত্র একজন সেলার। আর অ্যাবনর্মাল প্রফিট, এই যে আমরা আগেই বলেছি যে সে ইচ্ছা করলে কিন্তু সে দামটা বাড়াতে পারে, কিন্তু দাম যদি বাড়ায় সেক্ষেত্রে তার সেল কমে যাবে। সেল কম হলে কি হবে? আলটিমেট আমাদের রেভিনিউটা কমে যাবে। এই হচ্ছে আমার টোটাল মনোপলি মার্কেট। এরপরে আমরা দেখব হোয়াট ইজ মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেট। এটা দেখো, মনোপলিস্টিক কম্পিটিশন, মনো আছে, তার সাথে কম্পিটিশন আছে। আমরা কি পারফেক্ট কম্পিটিশন করেছি? দ্যাট মিনস মনোপলিস্টিক কম্পিটিশন হচ্ছে দুইটার কম্বিনেশন, মনোপলি এবং পারফেক্ট কম্পিটিশন, দুইটার কম্বিনেশনে যে মার্কেটটা গড়ে উঠেছে এই মার্কেটটাকে বলা হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেট। তাহলে আমরা দেখি monopolistic competition refers to a market situation where there are many firms selling a differentiated product. There is competition which is keen, though not perfect, among many firms making very similar products. তাহলে এই মনোপলিস্টিক কম্পিটিশনে আমরা যে জিনিসটা দেখছি যে, তাহলে আমরা এই ক্যারেক্টারিস্টিক একটু দেখি। ক্যারেক্টারিস্টিক দেখলে কিন্তু আমাদের আরেকটু মনে পড়ে যাবে, দেয়ার আর লার্জ নাম্বার অফ বায়ার্স এন্ড সেলার্স, অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে মনোপলিস্টিক। দ্যাট মিন্স পারফেক্ট কম্পিটিশনে যেটা আমরা পড়েছিলাম সেই ক্যারেক্টারিস্টিকটা এখানে সাথে মিলে যাচ্ছে। দেয়ার আর লার্জ নাম্বার অফ বায়ার্স এন্ড সেলার্স। সেকেন্ড হচ্ছে ফার্মস আন্ডার monopolistic competition are price maker, they set their own price. Firms under monopolistic competition are price maker, they set their own price. That means তারা নিজেরাই নিজেদের প্রাইসটা সেট করে। থার্ড নাম্বার হচ্ছে ফার্মস প্রোডাক্ট ডিফারেন্সিয়েট প্রোডাক্টস, ফার্মস প্রোডিউস ডিফারেন্সিয়েটেড প্রোডাক্টস, ইট ইজ দ্য কি এলিমেন্ট অফ monopolistic competition. 4 নাম্বার হচ্ছে দেয়ার ইজ এ ফ্রি এন্ট্রি অ্যান্ড এক্সিট। তার মানে ইচ্ছা মতো, এটা হলো পারফেক্ট কম্পিটিশনের মতো, যে এখানে যে কেউ ইচ্ছা করলে এই ফার্মে প্রবেশ করতে পারে, বা যে কেউ ইচ্ছা করলে ফার্ম থেকে বেরিয়ে যেতে পারে। তারপর কি ফার্মস কম্পিট উইথ ইচ আদার বাই ইনক্লুডিং সেলিং কস্ট অ্যান্ড এক্সপেন্ডিচার অন সেলস প্রমোশন অফ দেয়ার প্রোডাক্ট। 6 নাম্বার হচ্ছে নন প্রাইস কম্পিটিশন ইজ an essential part of monopolistic competition. তাহলে এই যে ক্যারেক্টারিস্টিক আর ডেফিনেশনটা পড়লাম, তাহলে আমরা কি বুঝলাম এখানে, যে আমি আগেই বলেছি মনোপলিস্টিক কম্পিটিশন হচ্ছে দুটোর কম্বিনেশন, মনোপলি এবং পারফেক্ট কম্পিটিশন, দুটোর কম্বিনেশনে মনোপলিস্টিক কম্পিটিশন হয়েছে। এবং এখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে যাদের কিনা বাজার সম্পর্কে প্রত্যক্ষ ধারণা থাকে না, ঠিক আছে। এবং এখানে কি হচ্ছে, যে কেউ ইচ্ছা করলে এই বাজারে প্রবেশ করতে পারে, আবার বাজার থেকে বেরিয়ে আসতে পারে, এবং প্রত্যেকেই কি হয়, সিমিলার প্রোডাক্ট তারা বিক্রি করে না, যে ডিফারেন্সিয়েট প্রোডাক্ট, ভিন্ন ভিন্ন প্রোডাক্ট এক একজন বিক্রি করে, এবং প্রত্যেকেই হচ্ছে আলাদা আলাদা প্রাইস মেকার। দ্যাট মিনস প্রত্যেকেই প্রাইসটার উপর ইনফ্লুয়েন্স করার মতো অবস্থায় থাকে। এবং ইনকার সেলিং কস্ট, এবং এদের সেলিং কস্ট আর এক্সপেন্ডিচার অন সেলস প্রমোশন অফ দেয়ার প্রোডাক্টস। হ্যাঁ, এদের সেলিং কস্ট এবং সেলস প্রমোশন, দ্যাট মিনস বিক্রয় বৃদ্ধির জন্য যে খরচটা থাকে, এগুলো প্রত্যেককে আলাদা ভাবে থাকে। এটা হলো আমার মনোপলিস্টিক কম্পিটিশন। এরপরে দেখো এক্সাম্পল অফ মনোপলিস্টিক কম্পিটিশন। মনোপলিস্টিক কম্পিটিশনটা কোন মার্কেট? হ্যাঁ, আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারবো। Restaurants compete on quality of foods as much as price. Product differentiation is a key element of the business. তার মানে হচ্ছে রেস্টুরেন্ট, যে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, যেমন কি
রমনা একটা রেস্টুরেন্ট আছে, তারা এক ধরনের চাইনিজ বিক্রি করছে। আবার আমরা যদি মিডনাইট সানে যাই তাহলে দেখবো যে আরেক ধরনের, হয়তো কোয়ালিটি ডিফার, প্রোডাক্ট সেম বাট কোয়ালিটি ডিফার করবে। তো এখানে বলছে রেস্টুরেন্টের বিজনেস, বা কোনো পিজা হাটে যদি যাই সেখানে শুধু পিজা পাওয়া যায়, ঠিক আছে। এই যে ডিফারেন্সিয়েশনটা সেটার কথা বলছে। তারপর হেয়ার ড্রেসার এই যে বিভিন্ন ধরনের চুলের কাট করে যে এক একটা, এটাও একটা ক্লথিং, কাপড় চোপড়ের ব্যাপারে এক একটা স্টাইলের কাপড়। আর টিভি প্রোগ্রাম, বিভিন্ন ধরনের টিভি প্রোগ্রাম, যে বিভিন্ন চ্যানেল বিভিন্ন ধরনের প্রোগ্রাম দিয়ে থাকে, এটাও হচ্ছে আমার মনোপলিস্টিক কম্পিটিশনের একটা উদাহরণ। এখন আসো প্রাইস আউটপুট ডিটারমিনেশন আন্ডার মনোপলিস্টিক কম্পিটিশন। এখানে প্রাইস এবং আউটপুটটা কিভাবে ডিটারমাইন হয় মনোপলিস্টিক কম্পিটিশনে সেটা আমরা দেখব। আন্ডার মনোপলিস্টিক কম্পিটিশন the firm will be in equilibrium position when marginal revenue is equal to marginal cost. In short run, therefore, the firm will be in equilibrium when it is maximizing profit, that is when MR is equal to MC. তাহলে আমরা কিন্তু মনোপলি মার্কেটেও একই জিনিস করেছি, যেখানে MR এবং MC পরস্পর সমান হয়, সেখানে কি হয়, ফার্মের ইকুইলিব্রিয়াম পজিশনটা নির্ধারিত হয়, এবং এখানেও তাই। এরপরে দেখো শর্ট রান ইকুইলিব্রিয়াম অফ এ ফার্ম আন্ডার মনোপলিস্টিক কম্পিটিশন। মনোপলিস্টিক কম্পিটিশনে কি হয়, ফার্ম দুটো অবস্থায় থাকে। টু সিচুয়েশনস ইন শর্ট রান আন্ডার মনোপলিস্টিক কম্পিটিশন। একটা হচ্ছে অ্যাবনর্মাল প্রফিট, অ্যাভারেজ রেভিনিউ, আগেটাই তোমরা জানো যে আমরা আগেই বলেছি যে অ্যাভারেজ রেভিনিউ ইজ গ্রেটার দেন অ্যাভারেজ কস্ট, এবং আরেকটা হচ্ছে লসেস, অ্যাভারেজ রেভিনিউ ইজ লেস দেন অ্যাভারেজ কস্ট। দ্যাট মিন্স শর্ট রানে মনোপলিস্টিক কম্পিটিশনে দুটা অবস্থা বিরাজ করে। একটা হচ্ছে হয় ফার্মগুলো সুপার প্রফিট বা অ্যাবনর্মাল প্রফিট আর্ন করতে পারে, অথবা সে লসে যেতে পারে, এখানে নর্মাল প্রফিটের কোনো ব্যাপার নেই। এরপরে দেখো এখন আমরা দেখি অ্যাবনর্মাল আর সুপার প্রফিটটা কি জিনিস। এখানে তোমরা খেয়াল করবা, একটু খেয়াল করো, এই যে এআর হচ্ছে অলওয়েজ ডিমান্ড কার্ভ, যেটা আমরা আগেই মনোপলি মার্কেটে দেখেছি। আমার এআর কার্ভটা দেখো, ডান দিকে স্লোপিং ডিমান্ড কার্ভ বা এআর বা ডিমান্ড কার্ভ, এভারেজ রেভিনিউ কার্ভ অথবা ডিমান্ড কার্ভ। এবং এমআর হচ্ছে এই যে দেখো নিচের দিকে আসছে। এমআর আমরা কি করেছি, ইকুইলিব্রিয়ামে এমআর এবং এমসি পরস্পর সমান হবে কোন বিন্দুতে, ই বিন্দুতে এমআর এবং এমসি পরস্পর সমান হয়ে যায়। এই যে দেখো এমসি মার্জিনাল কস্ট পরস্পর সমান হয়েছে কোন বিন্দুতে, ই বিন্দুতে। তাহলে ই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট, আমি আবার বলছি ই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এবং আমার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কোনটা, ও কিউ, যে বিন্দুতে ইকুইলিব্রিয়াম হলো পয়েন্টটা হলো সেই বিন্দু থেকে জাস্ট আমি একটা লাইন টেনে নেব, সোজা একটা লাইন টেনে নেব। তাহলে আমার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হচ্ছে ও কিউ, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। এখন তোমরা দেখো এই যে আমি আগেই তোমাদেরকে বলেছি এটা কি, এটিসি। এটিসি মানে কি, এভারেজ টোটাল কস্ট। এভারেজ টোটাল কস্ট কার্ভটা এই যে দেখো এভাবে গেছে। এভারেজ টোটাল কস্ট কার্ভটা এই কোয়ান্টিটিকে, এই কোয়ান্টিটি রেখাকে কি করেছে, বি বিন্দুতে ইন্টারসেক্ট করেছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি আমাদের টোটাল কস্ট কতটুকু, টোটাল কস্ট হচ্ছে আমাদের ও কিউ বি সি। আমি আবার বলছি ও কিউ বি সি, এটা হচ্ছে আমাদের টোটাল কস্ট। এখন আসো এই যে এই একই রেখাকে, যেটা ইকুইলিব্রিয়াম যেটা হচ্ছে আমার ও কিউ হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। হ্যাঁ, তাহলে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি এই রেখাটা যদি আমি উপরের দিকে টানি আগের মতোই, তাহলে আমরা কি আবার এআর কে এ বিন্দুতে ছেদ করছি। তাহলে এ বিন্দু থেকে সরাসরি আমি এভাবে যাই, এটা হচ্ছে পি, পি মিন্স হচ্ছে আমার প্রাইস, আর সি তে হচ্ছে আমার কস্ট। তাহলে আমি আগেই বলেছি কস্ট হচ্ছে আমার ও কিউ বি সি, এতটুকু হচ্ছে আমার কস্ট, এই সাদাটুকু হচ্ছে আমার কস্ট। আর আমার প্রফিট কতটুকু, প্রফিট না, টোটাল রেভিনিউ। রেভিনিউ এবং প্রফিটের মধ্যে ডিফারেন্স আছে, অ্যাজ এ কমার্স স্টুডেন্ট তোমরা জানো। তাহলে রেভিনিউ হচ্ছে আমার ও কিউ এ পি, ও কিউ এ পি, এটা হচ্ছে আমার টোটাল রেভিনিউ। আমি
টোটাল রেভিনিউ থেকে যদি টোটাল কস্ট বাদ দিই তাহলে কি পাই? প্রফিট পাই। খুব সিম্পল। তাহলে আমি রেভিনিউ থেকে কস্টটা বাদ দিচ্ছি, তাহলে আমার প্রফিট হচ্ছে পি এ বি সি বা এ বি সি পি। এই এতটুকু হচ্ছে আমার অ্যাবনর্মাল প্রফিট অথবা সুপার প্রফিট। এই যে এতটুকু হচ্ছে আমার অ্যাবনর্মাল প্রফিট বা সুপার প্রফিট। তাহলে আমি এখানে বলতে পারি আমার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কতটুকু? ও কিউ হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে ই, এবং এখানে আমার প্রাইস হচ্ছে ওপি। এই প্রাইসটা হচ্ছে আমার ওপি। ওপি হচ্ছে আমার প্রাইস, আর আমার কস্ট হচ্ছে ওসি। এতটুকু আমার কস্ট। আমার প্রফিট হচ্ছে পিসি। এই এতটুকু প্রফিট। এই হলো আমার অ্যাবনর্মাল অথবা সুপার নরমাল প্রফিট। এটা হচ্ছে আমার কি? মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেটে। তাহলে আমরা কিন্তু অলমোস্ট সেম। হ্যাঁ, আমরা যে মনোপলি মার্কেট করলাম অলমোস্ট সেম, শুধুমাত্র একটা জিনিস খেয়াল করো, এই কার্ভগুলো একটু স্লাইড কি ডান দিকে, ওই পাশে স্লাইড সামান্য, এম আর এবং এ আর দুইটা রেখা সামান্য একটু কার্ভ ডান দিকে। সেকেন্ডে আমরা দেখি, আমরা কি বলেছি? লস। এখানে কোনো নরমাল প্রফিট হয় না। লস হচ্ছে লস, দেখো অ্যাভারেজ রেভিনিউ ইজ লেস দ্যান অ্যাভারেজ কস্ট। আমরা আগেই বলেছি লসটা আমরা জানি, যদি আমাদের কস্ট রেভিনিউ থেকে বেশি হয় তাহলে আমাদের লস হবে। তাহলে আমরা এখানে খেয়াল করি আবার একইভাবে এই যে এ আর রেখা দেখো, অ্যাভারেজ রেভিনিউ রেখা বা ডিমান্ড রেখা, এবং এম আর হচ্ছে কি আমার মার্জিনাল রেভিনিউ রেখা। কার্ভগুলো খেয়াল করেছো? আগের তুলনায় আমরা যে মনোপলি মার্কেট করেছি, মনোপলি মার্কেটে কিন্তু আরেকটু এদিকে ছিল। হ্যাঁ, এইগুলো কি একটু ওই পাশে। আচ্ছা, তাহলে এটা কি? শর্ট রান মার্জিনাল কস্ট। এই যে দেখো ছেদ করেছে পি বিন্দুতে, এবং এই যে এটা কি? শর্ট রান অ্যাভারেজ কস্ট। শর্ট রান অ্যাভারেজ কস্ট এই যে এ আর রেখার উপরে অবস্থান করছে। যখনই এ আর রেখা অ্যাভারেজ রেভিনিউ রেখার উপরে অবস্থান করবে তখনই হচ্ছে আমাদের কি হবে? তখনই হচ্ছে আমাদের লস হবে। তাহলে আমার লস এরিয়াটুকু কত? এতটুকু দেখো, এই যে লস, আর এখানে এই যে পি বিন্দুতে যে ইন্টারসেক্ট করেছে, সুতরাং এই যে এটা হলো আমার ও এম পি পি প্রাইম। এই এতটুকু হচ্ছে আমার রেভিনিউ, এবং আর আমার কস্ট হচ্ছে ও এম টি টি প্রাইম। এটা হচ্ছে আমার কস্ট। তাহলে আমি খুব ভালো করে দেখতে পাচ্ছি এই যে এখানে আমার দেখো এই যে চিহ্ন দেয়া আছে, এতটুকু হচ্ছে আমার লস এরিয়া। ঠিক আছে, এতটুকু হচ্ছে আমার লস এরিয়া, এবং আমার প্রফিট এরিয়া হচ্ছে এতটুকু। তাহলে আমার লসের পরিমাণ বেশি, তাহলে অ্যাভারেজ রেভিনিউ অ্যাভারেজ কস্টের থেকে আমার এখানে কি বেশি? অ্যাভারেজ কস্টটা অ্যাভারেজ রেভিনিউ থেকে বেশি, সুতরাং আমার লস হচ্ছে। সেকেন্ডে আমি দেখি, এরপরে আমি দেখব লং রান ইকুইলিব্রিয়াম আন্ডার মনোপলিস্টিক কম্পিটিশন। মনোপলিস্টিক কম্পিটিশনে লং রান ইকুইলিব্রিয়াম দেখো একইভাবে এই যে দুটো রেখা অঙ্কন করেছে এখানে, এ আর এম আর, লং রান মার্জিনাল কস্ট, লং রান অ্যাভারেজ কস্ট। এখানে হচ্ছে নরমাল প্রফিট। আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমার এ আর এবং লং টার্ম অ্যাভারেজ কস্ট রেখা একই বিন্দুতে ইন্টারসেক্ট করেছে পি বিন্দুতে, সুতরাং এটা হচ্ছে আমার নরমাল প্রফিট। এখানে আমার হচ্ছে টোটাল রেভিনিউ হচ্ছে ও এম পি পি প্রাইম। এটা হচ্ছে আমার নরমাল রেভিনিউ, সরি আমার টোটাল রেভিনিউ, এবং টোটাল কস্টও একই, যেহেতু এই যে এসসি দ্যাট মিন্স অ্যাভারেজ কস্ট এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে কস্টও হচ্ছে আমার ও এম পি পি প্রাইম। এটা হচ্ছে আমার কস্ট। তাহলে আমার টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট পরস্পর সমান, সুতরাং যেখানে সমান হয় সেখানে কি হয়? আমার নরমাল প্রফিট হয়। সুতরাং আমরা বলতে পারি মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেটে লং রানে যে কি হয় ফার্মগুলো নরমাল প্রফিট আর্ন করে। কারণটা কি? নরমাল প্রফিট আর্ন করার কারণ কি? কারণ আমরা দেখতে পাচ্ছি যে শর্ট রানে কি হচ্ছে, শর্ট রানে কিন্তু অ্যাবনর্মাল প্রফিট হচ্ছে অথবা লস হচ্ছে। তাহলে অ্যাবনর্মাল যখন একটা ফার্ম যখন অ্যাবনর্মাল প্রফিট আর্ন করতে থাকবে, শর্ট রানে কিন্তু কি হবে? সেই আমরা আগেই পড়েছি পারফেক্ট কম্পিটিশন মার্কেটে যে আমার ভেরিয়েবল কস্ট, এই যে আমি ভেরিয়েবল কস্ট দেখছি, ভেরিয়েবল কস্টের মধ্যে কিন্তু আমার দুইটা ভেরিয়েবল কস্ট আছে, একটা হচ্ছে ফিক্সড ভেরিয়েবল কস্ট, আরেকটা হচ্ছে
ফিক্সড ভেরিয়েবল কস্ট, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, তাহলে এই ফিক্সড ভেরিয়েবল কস্টটা শর্ট রানে যদি আমি আমার প্রোডাকশন চালিয়ে যদি লস হয় এবং আমি যদি প্রোডাকশন চালিয়ে যাই, আমার এই ফিক্সড ভেরিয়েবল কস্টের কিছু পোর্শন যদি উঠে আসে, তাহলে কিন্তু আমি প্রোডাকশন চালিয়ে যেতে পারবো। কিন্তু আমি লং রান পর্যন্ত আমি সেটা চালিয়ে যেতে পারবো। লং রানে যে দেখা যাবে সব অল কস্ট আর ভেরিয়েবল, সেখানে কোনো ফিক্সড ভেরিয়েবল কস্ট বলে কিছু নেই, যার জন্য লং রানে যে দেখা যাবে আমার প্রফিটটা নর্মাল। আর এই মনোপলিস্টিক কম্পিটিশনে আমি আগেই বলেছি, মনোপলিস্টিক কম্পিটিশন পারফেক্ট এবং মনোপলি দুইটার কম্বিনেশন। এবং মনোপলিস্টিক কম্পিটিশনে যখনই একটা ফার্ম শর্ট রানে অ্যাবনর্মাল প্রফিট আর্ন করতে থাকবে, তখন কি হয়, লং রানে যে অন্য ফার্মগুলো, যেহেতু এখানে কোনো এন্ট্রিতে কোনো বাধা নেই, এন্ট্রি বা এক্সিটে কোনো বাধা নেই, সেই জন্য যেহেতু একটা ফার্ম সুপার প্রফিট আর্ন করছে, তার দেখা দেখি অন্যান্য ফার্মগুলো তখন সে কি করবে, সেই ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়ার জন্য যেই ফার্মটা অ্যাবনর্মাল প্রফিট আর্ন করছিল, সে তখন আর অ্যাবনর্মাল প্রফিটটা আর্ন করতে পারবে না, তখন তার প্রফিটটা অন্যের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে এবং সে নর্মাল প্রফিট আর্ন করবে। আর যদি কোনো ফার্ম শর্ট রানে লস বেয়ার করে এবং সে তারপরে যদি প্রোডাকশন চালিয়ে যায়, কারণ হচ্ছে ওই যে আমি একটু আগে বললাম যে ফিক্সড ভেরিয়েবল কস্টটা উঠে আসার জন্য, কিন্তু দেখা গেল যে ফিক্সড ভেরিয়েবল কস্ট উঠে আসছে না, তখন সে কি করবে, লং রানে যে তার প্রোডাকশন বন্ধ করে সে কি করবে, সে ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, এই সিচুয়েশন কিন্তু আমরা মনোপলি মার্কেটে কিন্তু সেই জিনিসটা দেখিনি। মনোপলি মার্কেটে লং রানে সুপার প্রফিট আর্ন করে। মনোপলির সাথে এটার একটু কম্পেয়ার করছি আমি, যে মনোপলিতে আমরা দেখেছি কি লং রানে কি করে, ফার্ম সুপার প্রফিট আর্ন করে। ঠিক আছে, সুপার প্রফিট আর্ন করে এবং সে কি বলে, শর্ট রানে সুপার প্রফিট, নর্মাল প্রফিট এবং লসের অবস্থাও থাকতে পারে। সেখানে যেহেতু অন্য কেউ ঢুকতে পারছে না, একজনই সেলার থাকে, সুতরাং সে ইচ্ছা করলে তার লং রানে যে যদি লস হয়, সে তার ফার্ম ঢুকিয়ে নিয়ে চলে যেতে পারে, ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে যেতে পারে, যেহেতু একজন সেলার, সুতরাং তাকে নিয়ে একটা ইন্ডাস্ট্রি। আবার যদি এমন হয় যে সে কন্টিনিউয়াস সে ওই অ্যাবনর্মাল প্রফিট আর্ন করতে থাকবে, তবে অ্যাবনর্মাল প্রফিটে সে বেশি দিন আর্ন করতে পারবে না। এই কারণে, কারণ সে যদি ওইভাবে সে যদি প্রফিট ওইভাবে আর্ন করতে থাকে, তাহলে দেখা যাবে একটা পর্যায়ে কাস্টমাররা কি করছে, প্রাইস বাড়তির জন্য তারা কি করছে, প্রোডাক্টটা কিনছে না, যার জন্য তার সেলটা কমে যাবে, আলটিমেট তার রেভিনিউ কমে আসবে। এই হলো আজকের সিচুয়েশন। তো আগামী ক্লাসে আমরা আমাদের ডুওপলি আর অলিগোপলি, এই দুইটা মার্কেটে কিভাবে প্রাইস ডিটারমাইন করা হয় সেটা আমরা দেখব, এবং আউটপুট লেভেলটা কিভাবে ডিটারমাইন হয় সেটা আমরা দেখব, এবং সবশেষে আমাদের প্রাইস ডিসক্রিমিনেশন আছে। তো এটার পরে আমি কোশ্চেন দিব তোমাদেরকে। তো আজকে এই পর্যন্তই, তোমাদেরকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।